নমস্কার, দ্য স্টোরি রিপাবলিকে আপনাদের স্বাগত। আমি অনিকেত আপনাদের সঙ্গে। আমাদের গল্পগুলো আপনাদের কেমন লাগছে তা অতি অবশ্যই কমেন্ট বক্সে জানান। ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমরা সবসময় চেষ্টা করি আপনাদের জন্য নতুন নতুন গল্প নিয়ে আসার। আপনাদের নিজেদের লেখা যদি কোনো গল্প থাকে তাও আপনারা আমাদের কাছে পাঠাতে পারেন। অবশ্যই আমরা সেগুলোকে পাঠ করব। আমাদের ইমেল আইডি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। দ্য স্টোরি রিপাবলিকে আমাদের আজকের গল্প কথা রেখেছিল যুধিষ্ঠির, লেখক সৈয়দ রেজাউল করিম। কথাটা এমন জায়গায় পৌঁছলো সেখান থেকে পিছু হটবার উপায় ছিল না। সবার সামনে ভাবলেশীনভাবে তনু বলে বসলো, ঘাড়ে মাথা থাকলে রাত কাটিয়ে আয়, তারপর বুকের পাটা দেখাস। এ কথা শুনে কার না রক্ত গরম হয়। সেই গরমেই গোসাবার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি ওদের সঙ্গে। আনন্দে ভাসছে আমার মন, আমার প্রাণ। মনে হচ্ছে যেন নতুন দেশ আবিষ্কার করতে চলেছি। চারিদিকে শুধু জল আর জল, ভরা জোয়ারে মাতালের মতো মাতামাতি করছে মাতলা নদী। সেই উচ্ছ্বাসে দুলছে ভটভটি, দুলছে আমার মন। বারবার মনে পড়ছিল যুধিষ্ঠিরের কথা। বেটা দাদুর কথা বলে খুব ফাঁকি মারল। হাতির সামনে বন্ধুকে ফেলে গাছে চড়ে বসলো নির্দ্বিধায়। ঠিক ছিল একসঙ্গে দুজনেই থাকবো, একে অন্যের অন্ধের যষ্টি হয়ে। কিন্তু সকালে বেরোবার সময় ফোন করে বলল, মাফ করিস বন্ধু, তোর সঙ্গে যেতে পারছি না। দাদু ছাড়ছেই না, দাদুর সঙ্গে গঙ্গা স্নানে যেতেই হবে। কথাটা শুনে অভিমান হয়েছিল খুব। রাগ করে দুটো কথা শুনিয়ে দেওয়ার আগেই যুধিষ্ঠির বলল, স্নান সেরে ঠিক সময় ঠিক জায়গায় হাজির হয়ে যাব, একদম চিন্তা করবি না। এ যুধিষ্ঠির কি বাত, হাতি কা দাঁত। যুধিষ্ঠির তো বলেই খালাস, কিন্তু মাঠে যারা যুদ্ধ করে তারা তো জানে বিপদটা আসলে কোনখানে। উপায় ছিল না, বার হতে হলো ওদের সঙ্গে। পথে আস্তে আস্তে অনেক টিপ্পনি শুনতে হলো। চোখ টেরা করে রাজু শোনালো, সংস্কৃতে তোরা নিশ্চয়ই পড়েছিস জ পলায়তি সজীবতী। তা বাপু যুধিষ্ঠির তো মাঝে মানে কেটে পড়লো। স্পটে গিয়ে তুমি আবার ফিট হয়ে যাবে না তো? আগে ভাগে ঝেড়ে কাশো, তাহলে চাঁদি আর পণ্ডশ্রম দুটোই বাঁচবে। মৃত্যুর মুখে পড়ে যেভাবে অহিংস প্রাণীও রুখে দাঁড়ায়, আমিও তাই করলাম। বেশ জোরের সঙ্গেই বললাম, পাঞ্জাল কষতে চ্যালেঞ্জ করেছি, এখন তোদের ঘুঁটি সামলা। দিনু উস্কে দিতে ভনিতা করে বলল, রাজু ওর সঙ্গে তর্ক করিস না ভাই, বিষ না থাক কুলোর মতো ফনা আছে। পথে এরকম আরো অনেক তির্যক মন্তব্য শুনতে হলো। ঠিক দুপুর 1টা নাগাদ আমরা পৌঁছালাম কুমিরমারিতে। অভিজিৎ পথ দেখিয়ে নিয়ে গেল ওর মামার বাড়িতে। একসঙ্গে 7 জনকে দেখে অবাক হয়েছিলেন ওর মামারা। তারপর পুকুর থেকে মাছ ধরা, বাগান থেকে আনাজ তোলা, রান্না বান্না করা, সে এক এলাহি কাণ্ড। সঙ্গে থেকে সবকিছু উপভোগ করলাম আমরা। তারপর কবজি ডুবিয়ে খেলাম। অভিজিতের কাছে আমাদের আগমনের কারণ শুনে ওর মামা তো হতবাক। আমাকে উদ্দেশ্য করে তিনি বললেন, শোনো বাবা, গুরুজনের কথা শোনো, ওখানে তুমি থাকতে যেও না। ওটা একটা জন সাহেবের বাংলো, ওটা ভুতুরে আবাস। তর্ক করে ওখানে যে রাত কাটাতে গেছে সেই মরেছে, কেউ কিন্তু ফিরে আসেনি। রেঞ্জার সাহেব তাদের গলা টিপে মেরে নদীর জলে ভাসিয়ে দিয়েছে। আমার কথা রাখো বাবা, ওখানে যেও না, তর্কের টাকাটা না হয় আমিই দিয়ে দেব। বন্ধুরা বুঁদ হয়ে শুনছিল মামার কথা। রাজু শুধালো, জন সাহেব কে মামা? মামা বললেন, জন সাহেব হলেন একজন ইংরেজ সাহেব। আমাদের দেশ তখন পরাধীন। ইংরেজ সরকার তাকে ফরেস্ট রেঞ্জার হিসেবে এখানে পাঠিয়েছিল। সেই থেকে তিনি এখানে ফিরতে পারেননি স্বদেশে। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে স্বদেশীরা কেটে নিয়েছিল তার মাথা। তারপর দেশ স্বাধীন হলো, ইংরেজরা চলে গেল দেশ ছেড়ে, কিন্তু জন সাহেবের প্রেতাত্মা ওই বাংলোতেই রয়ে গেল। রাতের অন্ধকারে বাংলো থেকে বার হয় সেই প্রেতাত্মা, হাতের কাছে যাকে পায় তাকেই শেষ করে। বাঘ, ছাগল, মানুষ, গরু, কাউকে রেহাই দেয় না সাহেব। গল্প শুনে ওদের ভয়ে গায়ে কাঁটা দিয়ে ওঠে। আমি কিন্তু ভোলানাথের মতো নির্বিকার। মনে মনে ভাবি, ভূত না ছাই, যত সব আজগুবি মন গড়া গল্প কাহিনী। সেই কাহিনী শুনে আমি কুপোকাত হয়ে যাব? ভেবেছে কি মামা এত দুর্বল আমার হৃদয়? রাতের খাওয়া দাওয়া শেষে ওরা আমাকে পানসি করে পৌঁছে দিল। জায়গাটা কুমিরমারি দ্বীপ থেকে কিছুটা উত্তরে।
আধ ঘন্টা লাগলো পৌঁছতে। নির্জন বলেই বোধ হলো জায়গাটা, যদিও অন্ধকারে বোঝার উপায় ছিল না। এপাশে ওপাশে শুধু গাছপালায় ভর্তি। রাজু বলল, এ দ্বীপে কেউ থাকে না রে, থাকার মধ্যে থাকে ভূত আর অশরীরী আত্মারা। ভালো করে দৌড় জানলা সব বন্ধ করে দিস, বেঁচে যদি থাকিস কাল সকালে এসে নিয়ে যাব। বাংলোতে ঢুকে পড়ে প্রয়োজনীয় হাতিয়ার বুঝে নিলাম। দেখে নিলাম দরজা জানলা সহ অন্যান্য জিনিসপত্র, পেতে নিলাম বিছানা, জেলে নিলাম হ্যারিকেন, হাতে রাখলাম দেশলাই, টর্চ লাইট সহ অন্যান্য টুকিটাকি জিনিস। সবকিছু বুঝিয়ে দিয়ে ওরা চলে গেল। দৌড় জানলা বন্ধ করে আমিও শুয়ে পড়লাম, কিন্তু ঘুম এলো না চোখে। একে নতুন জায়গা, তার উপর অদ্ভুত এক ক্যাঁচ ক্যাঁচ আওয়াজ। ঘুমটা আসবে কোত্থেকে? আওয়াজটা যে কাঠের তা বুঝতে পারছিলাম, কিন্তু কিছু করার উপায় ছিল না। পুরনো আমলের কাঠের বাড়ি, এখন কলকজ্জা সব ঢিলে ঢালা হয়ে গেছে। পাশ ফিরলেই মচমচ আওয়াজ। ওকে, মনকে সান্ত্বনা দিলাম, এরকম একটু আধটু আওয়াজ হওয়াই ভালো। চোর ডাকাতরা ভাববে জেগে আছি, আর ঘুমটাও বেশি গাঢ় হবে না। আধো ঘুম আধো জাগা থাকলে জ্যান্ত ভূতেও ছায়া মারাতে ভয় পাবে। রাত তখন 12টা। খটখট করে দুবার আওয়াজ হলো। আওয়াজটা ক্যাঁচ ক্যাঁচ মচমচ নয়, তা বুঝলেও বুঝতে পারলাম না উৎপত্তি স্থলটা আসলে কোথায়। কান খাড়া করে চুপচাপ শুয়ে থাকলাম। হঠাৎ শুনলাম কে যেন চিৎকার করে বলছে, দরজা খোল। গলাটা চেনা চেনা বোধ হলো, তবুও মনে সন্দেহ। সেই সন্দেহ নিরসন করতে জানতে চাইলাম, কে কে ডাকছে? দরজার ওপার থেকে জবাব এলো, আমি যুধিষ্ঠির। গলাটা এবার চিনতে পারলাম, কিন্তু সন্দেহ গেল না। তাই দরজাটা না খুলেই বললাম, জানলার এদিকটায় আয়, তোকে দেখি। হি হি করে একটা অদ্ভুত হাসি হাসলো যুধিষ্ঠির। জিজ্ঞাসা করলো, ভয় পেয়ে গেলি নাকি? তারপর একটু থেমে টিপ্পনি কেটে বলল, ঠিকই আছে, জানলাটা খোল, তবে হাতে হ্যারিকেনটাও নিয়ে আসিস। টাকা পয়সা গোনার মতো ভালো করে পরখ করে তবেই দরজাটা খুললাম। যুধিষ্ঠিরকে কাছে পেয়ে আমার সাহস 1000 গুণ বেড়ে গেল। সত্যি যুধিষ্ঠির তার কথা রেখেছে, এই না হলে সত্যবাদী যুধিষ্ঠির। ও বলল, কিছু মনে করিস না ভাই, একটু দেরি হয়ে গেল। কি করব, উপায় ছিল না। গঙ্গাপাড়ের লোকেরা ছাড়লো না, মাথায় তুলে নাচানাচি করলো, গলায় ফুলের মালাও দিল। এই দেখ সেই মালা। যুধিষ্ঠিরের গলায় রজনীগন্ধার মালাটা দেখলাম বটে, কিন্তু কে মালা দিল, কারা মাথায় তুলে নাচানাচি করলো, তা জানার এতটুকু উৎসাহ ছিল না আমার। কেবলই মনে হলো, এত রাতে ও বেটা এলো এখানে কিভাবে? আমার মনের কথা যুধিষ্ঠির বোধহয় আন্দাজ করেছিল, তাই স্বগতোক্তি করার মতো বলল, ক্যানিং ঘাটে পানসি বাঁধা ছিল, সেই পানসি বেয়েই চলে এলাম, শুধু তোকে কথা দিয়েছি বলে। যুধিষ্ঠির বরাবরই একটু ডাকাবুকো টাইপের। ওর অভিধানে পারবো না বলে কোনো কথা নেই, তা সে যতই কঠিন কাজ হোক। পানসি বেয়ে এখানে চলে আসা এমন কিছু দুঃসাধ্য কাজ নয়। মনকে প্রবোধ দিলাম। ও বলল, ভোর হওয়ার আগেই আমাকে ছেড়ে দিস ভাই, যার পানসি যেখান থেকে নিয়ে এসছি সেখানে রেখে দেব। আমি কোনো প্রতিবাদ করলাম না। বিছানা একটাই ছিল, সেটাতেই দুজন জড়াজড়ি করে শুয়ে পড়লাম। আমার চিবুকে হাত দিয়ে যুধিষ্ঠির আস্তে করে জিজ্ঞাসা করলো, কিরে, আমি আসবো না ভেবে ভয় পেয়েছিলি নাকি? যুধিষ্ঠির আসাতে বুকের বল গিয়েছিল বেড়ে, তাই গর্বের সঙ্গে বললাম, কিসের ভয়? বড়াই করে কথাটা বললাম বটে, কিন্তু সত্যি একটু ভয় পেয়েছিলাম। ভয়ের কারণ ভূত নয়, ভয়ের কারণ স্বয়ং যুধিষ্ঠির। কি অসম্ভব ঠান্ডা ওর গা, হাত পা, ঠিক সাপের মতো। কিছু বলার আগেই যুধিষ্ঠির বলল, সারাটা দিন জলে ছিলাম তো, তাই এত ঠান্ডা। স্বস্তির নিঃশ্বাস ফেললাম আমি। তারপর গল্প করতে করতে কখন যে ঘুমিয়ে পড়লাম টেরি পাইনি। ঘুম ভাঙলো যুধিষ্ঠিরের গুঁতোগুতিতে। কাঁচা ঘুম, তাই বিরক্তিতে মাথাটা গেল বিগড়ে। দুটো কথা শুনিয়ে দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু তা আর হলো না। দেখি ওর হাতটা আমার মুখে, কানের কাছে মুখটা এনে চুপি চুপি বলল, কথা বলিস না, চুপচাপ শোন। বাইরের আওয়াজ শুনছিস? মনে হয় কেউ যেন ঘরে ঢোকার চেষ্টা করছে। দম বন্ধ করে কান পাতলাম। মনে হলো জানলার গরাদগুলো ভাঙার চেষ্টা করছে কেউ। যুধিষ্ঠির বলল, একদম ভয় পাবি না, ওরা ভূত নয়, চোর ডাকাত, বলে হ্যারিকেনের বাতিটা আরো কম করে দিল। যুধিষ্ঠিরের ইঙ্গিতে চুপচাপ বিছানা ছেড়ে উঠলাম। যেভাবে আমরা শুয়েছিলাম সেইভাবে কোল বালিশ দুটো রেখে চাদর চেপে দিলাম। তারপর বিড়াল পায়ে গিয়ে জানলার দুপাশে বসলাম।
আমার হাতে দড়ি, ওর হাতে লাঠি। অজানা আশঙ্কায় তখন বুক দুরু দুরু করছে। বিদেশ বিভুঁইয়ে এসে এভাবে যদি গলাটা শুকিয়ে কাঠ তেষ্টায়। খুট করে একটা শব্দ হলো। দেখলাম আমাদের ঘরের দরজাটা হাতের মতো খুলে গেল। হ্যারিকেনের অস্পষ্ট আলোতে দেখলাম দুটো ভূত, একটা বড় আর একটা ছোট। তাদের দেহে মাংস বলে কিছু নেই, শুধু হাড় আর হাড়। সেই হাড়ের ঠকঠকানি আওয়াজ এলো কানে। তারপর আর কিছু মনে নেই, জ্ঞান হারিয়ে আমি পড়ে গেলাম। জলের ঝাপটায় জ্ঞান ফিরল। চোখ মেলে তাকিয়ে দেখলাম যুধিষ্ঠিরের মুখ। এক হাতে তার জলের মগ, অন্য হাতটা জল ডোবানো। ভীতু কোথাকার, যুধিষ্ঠির বলল। বলেছিলাম না ওরা ভূত নয়? এখন দেখে বল ওরা ভূত না মানুষ? আমি তাকিয়ে দেখলাম ভূত সেজে আসা দুজন মানুষ ঘরের এক কোনায় বসেছিল। তাদের হাত পা দড়ি দিয়ে ভালো করে বাঁধা, নড়াচড়া করার শক্তি নেই। ওদের মধ্যে বড়টা বলল, না বাবু, আমরা ভূত নই, মানুষ, আমাদের ক্ষমা করে দাও বাবু, আর কখনো এমন হবে না। যুধিষ্ঠির বলল, সকাল হতে আর বাকি নেই, প্রায় 4টে বাজতে চললো। থানাতে খবরটা দিয়ে আমি চলে যাব। বাড়িতে আমার অপেক্ষায় সবাই আছে। তাছাড়া ক্যানিং ঘাট থেকে যার পানসিটা নিয়ে এসেছিলাম যথাস্থানে রেখে দিতে হবে, সেটা না হলে ভাববে চুরি গেছে। আমি আর না করতে পারলাম না। যুধিষ্ঠির চলে গেল। ঘণ্টাখানেকের মধ্যেই গোসাবা থানার বড়বাবু সহ 4 বন্দুকধারী পুলিশ চলে এলো। আর তার পিছনে পিছনে এলো আমার বন্ধু বান্ধবরা। পুলিশ দেখে তাজ্জব সবাই। সাত সকালে এখানে তো পুলিশ কেন, কি ব্যাপার? জানার আগ্রহে আমার মুখের দিকে সবাই তাকিয়ে। থানার বড়বাবু আমাকে দেখিয়ে বললেন, তোমাদের বন্ধুর জন্য আজ আমরা 2 কুখ্যাত চোরা শিকারীকে পেলাম। এমনকি 10খানা বাঘের চামড়া, অজস্র হরিণের শিং, গুলি, বন্দুক, সব জিনিস পেয়েছি। ওরা যা ওই 2টো বাক্সের মধ্যে সব রেখে দিয়েছিল। একটু দম নিয়ে বড়বাবু আবার বলতে শুরু করলেন, যাতে এই অঞ্চলে কেউ না আসে তার জন্য এরা এদের দলবল নিয়ে ভূত সেজে ভয় দেখাতো। গরু, ছাগল, বাঘ, হরিণ মেরে চামড়া ছাড়িয়ে ফেলে আসতো লোকালয়ে। এইভাবে একটা ভৌতিক পরিবেশ সৃষ্টি করে রেখেছিল যাতে সাধারণ মানুষ এদের কাছে না আসে। বহুদিন চেষ্টা করেও এদেরকে ধরতে পারছিলাম না। তোমাদের বন্ধু ঠিক সেই কাজটা করে দিয়েছে। তাই সরকারি তরফ থেকে 500 টাকা পুরস্কার দেব বলে ঠিক করেছি। এতে তোমাদের কারো আপত্তি নেই তো? বন্ধুরা সমস্বরে বলল, না স্যার, এতে আপত্তির কি আছে? বন্ধু আমাদের পুরস্কার পাবে, এতে আমরা খুব খুশি। আমি বলতে গেলাম যুধিষ্ঠিরের কথা, কিন্তু সে কথায় কেউ কর্ণপাত করলো না। হিপ হিপ হুররে বলে সবাই চিৎকার শুরু করে দিল, কাঁধে তুলে নাচতে শুরু করলো। বড়বাবু বললেন, তোমরা তো সবাই কলকাতা থেকে এসেছো, ইচ্ছে করলে আমার সঙ্গে ফিরতে পারো। পুরস্কারের টাকাটা দিয়ে দিতে পারলে আমিও দায় মুক্ত হই। এক কথায় আমরা সবাই রাজি হয়ে গেলাম। বড়বাবুর সঙ্গে আমরা উঠলাম লঞ্চে। আসামি, মালপত্র নিয়ে বাকি পুলিশরা উঠল। থানাতে গিয়ে আমাদের অনেক কিছু খাওয়ালেন বড়বাবু। আমার হাতে গুঁজে দিলেন 500 টাকা। এমনকি লঞ্চ দিয়ে আমাদের ক্যানিংয়ে পৌঁছে দিলেন। ওখান থেকে ট্রেনে চেপে সোজা শিয়ালদা। স্টেশনে নেমে ওরা যে যার বাড়ির দিকে রওনা দিল। যাবার সময় অভিজিৎ বলল, টাকাটা সাবধানে রাখিস, ভালো একটা দিন দেখে ফিস্ট লাগিয়ে দেব। অভিজিতের কথার কোনো জবাব দিলাম না। আমার কেবলই মনে হচ্ছিল এ টাকার হকদার আমি নই, এ টাকা যার প্রাপ্য তাকেই দেওয়া উচিত। কর্তব্যের খাতিরে বাড়িতে না গিয়ে বাস ধরে পৌঁছে গেলাম ঝামাপুকুর লেনে। শুক্তারা অফিসের পিছনটায় ওদের বাড়ি। দ্রুত পা চালালাম সেদিকে। যুধিষ্ঠিরদের বাড়ির সামনে ভিড় ছিল বিস্তর। আমাকে দেখে ওর দাদু ভারাক্রান্ত গলায় বললেন, তুমি এসে গেছো দাদু, তোমার জন্যই তো সবাই অপেক্ষা করে আছি, বলে হাত ধরে আমাকে নিয়ে গেলেন যুধিষ্ঠিরের ঘরে। ঘরে ঢুকে পাথরের মতো স্তব্ধ হয়ে গেলাম আমি। বুকের মধ্যে গুমড়ে উঠল একরাশ কান্না। নিঃশব্দে বেরিয়ে এলো চোখের জল। অথচ কেমন নিশ্চিন্ত মনে বাঁশের খাটিয়ার ওপর ঘুমিয়ে আছে যুধিষ্ঠির। মাথার ধারে জ্বলছে ধূপ, ধুনো, বাতি, আর গলায় সেই রজনীগন্ধার মালা। যুধিষ্ঠির যেন বলতে চাইছে, দূর বোকা, কাঁদছিস কেন? আমি তো আছি তোর সঙ্গে। আমাকে বুকে জড়িয়ে মাসিমা সজল নয়নে বললেন, গতকাল তোর বন্ধু গঙ্গাতে ডুবে মরেছে ঠিক কথা, কিন্তু একটা অসহায় ছেলেকে তার মায়ের বুকে ফেরত তো দিয়ে যেতে পেরেছে। এই বলে কান্নায় ভেঙে পড়লেন তিনি। তাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমি আর খুঁজে পেলাম না।